আচ্ছা, আপনাদের সাথে একটু পরিচিত হই যে SolidWorks সফটওয়্যার আপনাদের মধ্যে ইউজ করছেন আগে পরে এমন কেউ আছেন কি? ৩ জন যারা আছেন, সাইফ ভাই, তারপর আছে অর্জুন ভাই এবং শ্রীকান্ত ভাই। না ভাই, আমি করি নাই ভাই। আপনি করেন নাই? না ভাই, আমি আরো করা হয়নি। হ্যাঁ, প্রথম। ভাই আমি সলিড ওয়ার্ক ওইভাবে কোনোদিন ব্যবহার করিনি, তবে ফিউশন 360 ব্যবহার করেছি অনেকদিন। তার মানে আপনার ডিজাইন সম্পর্কে আইডিয়া আছে হয়তোবা জি জি SolidWorks টাতে জি জি জি। একেবারে নিউ। ওকে, আমরা ধরে নিচ্ছি আপনারা একদমই প্রত্যেকেই নিউ। ঠিক আছে? ওইভাবেই আজকে ক্লাস শুরু করব। যেহেতু ১ম ক্লাস। সো আমরা সফটওয়্যার ইনস্টল করার পর আচ্ছা মিউট রাখেন। যদি আপনাদের পাশে নয়েজ হয় তাহলে অবশ্যই মিউট করে ফেলবেন কথা শেষে। সলিডওয়ার্কস সফটওয়্যার ইনস্টল করার পর আমরা ওপেন করলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এইরকম একটা ইন্টারফেস। যে যেই ভার্সন ইউজ করবে তার ভার্সন ওয়াইজ এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমি আবার ১ম থেকে দেখাই যে এই যে সার্চ বারে যাবেন, সলিডওয়ার্কস আপনার ২০২৩ থাকলে ২০২৩, ২৫ থাকলে ২০২৫ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করা মাত্রই এরকম ২ টা জিনিস আসবে। ব্যাকগ্রাউন্ড একটা জিনিস আসবে, আবার সামনে এরকম একটা পপআপ থাকবে। তো এটাকে যদি আমরা কেটে দেই, আবারও আমরা আনতে পারবো। এই হোম যে বাটনটা আছে, ওয়েলকাম ডায়ালগ, এখানে ক্লিক করলেই আমরা এই জিনিসটা আবারও পাবো। তো এখানে ৩ টা অপশন আছে। পার্ট মডেলিং, অ্যাসেম্বলি, ড্রয়িং। সো আমরা যদি কোনো একটা মেকানিক্যাল পার্ট ডিজাইন করি বা যেকোনো পার্ট ডিজাইন করি, সেক্ষেত্রে আমার এইটা সিলেক্ট করে এর ভিতরে যেয়ে কাজ করতে হবে। যদি একাধিক পার্ট থাকে, সেগুলোকে যদি আমার অ্যাসেম্বলি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার এইখানে আসতে হবে। আর আপনি যদি সেটাকে টেকনিক্যাল ড্রয়িং আকারে দেখাইতে চান, আমরা ইউনিভার্সিটিতে যেগুলো ড্রয়িং করে থাকি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ওটাকে আবার টেকনিক্যাল ড্রয়িংও বলে। ঠিক আছে? সো যে যেই ভাষায় বলুক না কেন, এক কথায় ড্রয়িং। সেই ড্রয়িং যদি করতে চান, সেক্ষেত্রে এই জায়গাটাতে। তো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে অলরেডি বলছি কোন কাজগুলো কোন মাসে হবে। আমরা এখন আস্তে, আস্তে সামনের দিকে আগাবো। সো এইখানে আছে কি? পার্ট। নতুন পার্ট যদি আমি শুরু করতে চাই, তাহলে এইখানে ক্লিক করতে হবে। এরপর এইখানে কিছু কাজ যদি আপনি রিসেন্টলি করে থাকেন, সেগুলো দেখাবে। যেমন এটাকে যদি আমি একটু ড্র্যাগ করি, তাহলে আমার রিসেন্ট যে কাজগুলো করেছি বা ওপেন করছি, সেগুলো এখানে আছে। এইখানে ভিউ ওয়ালে ক্লিক করলে একটু সুন্দর করে দেখা যায়। ওকে? সো রিসেন্ট যেই কাজগুলো আমার পিসিতে ওপেন করা হয়েছিল বা কাজ করা হয়েছিল, সেইগুলো এইখানে দেখা যায়। তাহলে পার্ট, অ্যাসেম্বলি, ড্রয়িং এবং এইখানে আছে কি? রিসেন্ট যে পার্ট। এখন আপনি বেশ কিছুদিন আগে একটা কাজ করছেন, যেই পার্ট ফাইলটা বা যেই অ্যাসেম্বলি ফাইলটা এইখানে দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে ওপেন করে আনতে পারেন, ব্রাউজ করে আনতে পারেন। এখানে ক্লিক করবেন, তাহলে আপনার পিসির লোকেশন দেখাবে, কোন ড্রাইভে কোথায় কি রাখছেন। সেই অনুযায়ী সেই জায়গায় যেয়ে ক্লিক করে ওপেন করে নিয়ে আসতে পারেন। সো এটা হচ্ছে ওপেন করার বিষয়। তাহলে আমাদের প্রয়োজনীয় জিনিস হচ্ছে ৩ টা। নতুন পার্ট, নতুন অ্যাসেম্বলি, নতুন ড্রয়িং যদি শুরু করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করব। পুরাতন ফাইল যদি আমার ওপেন করা লাগে, এখান থেকে ওপেন করব। আর ২-১ দিন, ৫ দিন, ১০ দিন আগে যে কাজগুলো করছি সাধারণত এই জায়গাটা দেখায়, যেটা হচ্ছে রিসেন্ট কাজ। সেই রিসেন্ট কাজগুলো এখানে দেখাবে। আপনার যদি ভালো করে দেখার ইচ্ছা হয়, এখানে বা এখানে ক্লিক করবেন। ওকে? এখানে আরো কিছু আছে। আমাদের এত কিছু এখন না দেখলেও চলবে। তো আমরা যেহেতু পার্ট ডিজাইনের কাজ ১ম মাসে শিখব, সো এইখানে ক্লিক করব, পার্ট ডিজাইন। পার্ট ডিজাইনে যখন ক্লিক করছি, তখন ইন্টারফেসটা পার্ট ডিজাইন করার জন্য যতগুলো টুলস দরকার বা আদার্স যে ফিচার্স গুলো দরকার,
সেগুলো আমার এখানে শো হইছে। ১ম দিনে একটু বোঝা কঠিন কোনটা দিয়ে কি কাজ করে বা আমি যেটা বলবো সেটা মনে থাকাটাও একটু কঠিন হয়ে যায়। তারপরও আমি যেভাবে আপনাদেরকে গাইড করব আপনারা সেভাবে মনোযোগ দেন। দেখবেন যে ভুলার চান্স কম বা ভুলে গেলেও ওই বিষয় নিয়ে নেক্সট টাইম যখন আবার আলোচনা হবে আপনি মনে করতে পারবেন, আচ্ছা এটা তো আমি জানি। হয়তোবা ভুলে গেছিলাম। ঠিক আছে, এটার কাজ এইভাবে করতে হয়। তো আমি যখন পার্ট ফাইলে ওপেন করলাম, তখন এখানে যা কিছু আছে সবার আগে আপনারা চলে যাবেন ডান সাইডে। ডান সাইডে। ডান সাইডে কি থাকে? ইউনিট থাকে। ইউনিটটা খুবই ইম্পোর্টেন্ট। আপনি একটা ডিজাইন করে ফেলছেন। করার পর যখন বুঝতে পারছেন যে ওইটা মিলিমিটারে না ইঞ্চিতে হবে, তখন পুরো ডিজাইনটাকে আবার নতুন করে চেঞ্জ করা একটা সময় সাপেক্ষ, বিরক্ত লাগে বা অনেক সময় পসিবল হয় না। সো আমি যদি এনশিওর থাকি যে আমার কাজটা সেন্টিমিটারে হবে, তাহলে আমি সিজিএস এটা সিলেক্ট করে রাখবো। আমি যদি এনশিওর থাকি যে আমার কাজটা মিলিমিটারে হবে, তাহলে আমি এমএমজিএস, এমএমজিএস এইটা অন করে রাখবো। এখন এমন একটা মেজারমেন্ট নিয়ে কাজ করতেছি, যেইটা মনে করেন মিটারে মাপা হচ্ছে। ৫ মিটার, ৫০ মিটার, ৭০ মিটার, ৮০ মিটার এরকম মিটারে মেজারমেন্ট আসতেছে। সেক্ষেত্রে মিলিমিটার সিলেক্ট না করে এমকেএস সিলেক্ট করলে বেটার হয়। কারণ এমকেএস সিলেক্ট করতেছেন, আপনি মেজারমেন্ট দিচ্ছে ৩, তার মানে কি ৩ মিটার। আর যদি আপনি মিলিমিটার সিলেক্ট করে রাখেন, তাহলে ৩ দিলে বোঝাবে কি ৩ মিটার। আমরা কিছুটা তো বুঝি যে ৩ মিলিমিটার আর ৩ মিটারের মধ্যে কতটা ডিসটেন্স আছে। আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করতেছেন। প্রোডাক্টটা কি? আপনার বাসায় যে পানি খাওয়ার গ্লাস আছে সেই গ্লাসটা। এখন পানি খাওয়ার গ্লাসটার মিলিমিটারে আমি যদি হাইট চিন্তা করি, সর্বোচ্চ গেলে ২০০ মিলিমিটার হইতে পারে। আমি ধরলাম ২০০ মিলিমিটার সর্বোচ্চ হাইট হইতে পারে। এখন আপনি ভুল করে যদি ২০০ সেন্টিমিটার দেন, তাহলে চিন্তা করেন ডিজাইনটা কত বড় হয়ে গেল। ২০০ সেন্টিমিটারের জায়গায় যদি মিটার দেন, তাহলে আরো কত বড় হয়ে গেল। আপনার ইনপুট ভ্যালু ২০০ ই দিতে হবে। ইনপুট ভ্যালু ২০০ ই দিতে হবে। কিন্তু সাইজটা ডিপেন্ড করতেছে এই ইঞ্চির উপরে। সরি, ইউনিটের উপরে। এই কারণে আপনি যখন ঢুকছেন, তখন এইদিকে একটু নজর দিবেন কি আছে। যদি ঠিক না থাকে আপনি ঠিক করে নিতে পারেন। ঠিক করে নেয়াটা উত্তম। তবে মেকানিক্যাল ডিজাইন প্র্যাকটিসের জন্য বা টুকটাক যেই ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্র্যাকটিসের জন্য আমরা সাধারণত মিলিমিটারেই কাজ করি বা যখন কোনো মেজারমেন্ট জানি না, তখন আমরা সাধারণত মিলিমিটার সেট করেই কাজ করতে অভ্যস্ত। কিন্তু আপনারা ১ম দিনেই একটা জিনিস জেনে রাখেন, আমি যদি এই ইন্টারফেসে আসি, অবশ্যই আমাকে এই জায়গা তাকাইতে হবে। কি আছে সেটা দেখতে হবে। এখান থেকে যদি আমার চেঞ্জ করা লাগে চেঞ্জ করব। আর অ্যাডভান্স যেই ইউনিট সেট করা, সেটা এখান থেকে যেয়ে সেট করতে হয়। এই অ্যাডভান্স ইউনিটগুলো আমাদের ১ম ক্লাসে জানা কোনো প্রয়োজন নাই। আমরা পরে আস্তে ধীরে জানবো যে 2 ডেসিমেল করব নাকি 3 ডেসিমেল করব না 1 ডেসিমেল করব, কোনটাকে কি রাখবো, রেডিয়াসের ক্ষেত্রে কি রাখবো, অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি রাখবো, এই বিষয়গুলো এখানে একটু ডিটেইলস আকারে আছে। কাস্টম করে কিভাবে কাজ করতে হয় এগুলো আপনার এখন চাপ নেওয়ার কোনো দরকার নাই। খালি শুধু মনে রাখেন, আমি যেহেতু মাত্র ডিজাইন করা শুরু করতেছি, আমাকে মিনিমাম একটা ইউনিটে রাখতে হবে। সেই ইউনিটটা কিসে আছে? নরমালি মিলিমিটারে আছে কিনা? তো পরবর্তীতে যখন আপনি ডিজাইন করা শিখে যাবেন, তখন আপনি বুঝবেন যে আসলে কত ইউনিট থাকা উচিত ছিল, সেই ইউনিটটা নিয়ে আমি কাজ করতেছি কিনা। ওকে হলে ভালো, না হলে তো সমস্যা। আচ্ছা, আমি এটা একটু কেটে দেই। কেটে দেওয়ার পর সেই আগের ইন্টারফেসে চলে আসছি। মানে সফটওয়্যার ওপেন করলে এইরকম দেখা যায়। সফটওয়্যার ওপেন করলেই এইরকম দেখা যায়। এটা কেটে দিলে এখানে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসে, যেটাকে আমরা বলি ওয়েলকাম ডায়ালগ। এবং নতুন একটা পার্ট ফাইল যদি শুরু করতে চাই,
তাহলে এরকম ইন্টারফেস আসে যেটার ডাইন সাইডে নিচের দিকে ইউনিট থাকে। মনে হয় ২ টা জিনিস শেখানো হয়েছে। এই ২ টা জিনিস ক্লিয়ারলি বুঝছেন কিনা? সবাই একটু রেসপন্স করেন। জি ভাইয়া। ওকে। তারপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এইখানে যেটা আছে সেটা হচ্ছে ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। মানে ম্যানেজ করার জন্য এই জায়গাটা আমাদের খুব প্রয়োজন হবে। আমরা যে ডিজাইনগুলো করব সেগুলো একটা স্টেপ বাই স্টেপ রেকর্ড থাকবে। সেই রেকর্ডগুলোকে আমরা ম্যানেজ করতে পারবো। এবং মানে কোনো একটা রেকর্ড যেভাবে ট্রি আকারে থাকে সেম এখানে ট্রি আকারে রেকর্ড থাকবে। তো এই জায়গাটার নাম হচ্ছে ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। সো এত বড় শব্দ মনে থাকে না, আপনি এখানে মাউসটা রাখলেই দেখতে পারবেন ওই লেখাটা লেখা আছে ফিচার ম্যানেজার ডিজাইন ট্রি। তো এই ফিচার ম্যানেজার ডিজাইন ট্রির মধ্যে আমার এখানে ৩টা প্লেন থাকবে ডিফল্ট। মানে আপনি ডিজাইন করা শুরু করবেন কোথা থেকে শুরু করবেন? অবশ্যই কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে। আপনাকে একটা রুমের ভিতরে নিয়ে ছেড়ে দেওয়া হলো। এবার বলা হলো যে আপনি আপনার নামটা লেখেন। এখন আপনার নাম লিখতে হলে ফাঁকা বাতাসের মধ্যে তো আর নাম লিখতে পারবেন না। অবশ্যই কোনো একটা প্লেন সিলেক্ট করতে হবে। ওয়াল যেমন চারপাশে ৪টা ওয়াল আছে, মাথার উপরে একটা মানে ছাদ থাকে, নিচে একটা ফ্লোর থাকে বা কোনো একটা টেবিল আছে। কোনো না কোনো জায়গা আপনাকে লিখতে হবে। সো লিখতে হলে আপনাকে কি করতে হচ্ছে? কোনো একটা ওয়ালকে সিলেক্ট করতে হচ্ছে। ঠিক সেম ভাবে আমাদের 3D ডিজাইন করার জন্য প্রথমে একটা স্কেচ করতে হয়। স্কেচ থেকে যখন আমরা ফিচার্স এপ্লাই করি তখন 3D তৈরি হয়। তো স্কেচ যে করবেন, আপনি যে ড্র করবেন, সেই ড্রটা করতে হলে কোনো একটা প্লেন থাকতে হয়। তো সফটওয়্যার কোম্পানি তারা ৩টা প্লেন দিয়ে দেয়। আমরা আমাদের এই ৩টা প্লেনের কোনো প্লেন থেকে ডিজাইনটা শুরু করি। যদি মনে হয় যে এই ৩টা প্লেন থেকে শুরু করব না, আমার একটু দূর থেকে শুরু করার দরকার, সেটার জন্য রেফারেন্স প্লেন আছে, ওখানে প্লেন ক্রিয়েট করা যায়। বাট এগুলো আমরা একটু পরে শিখব। আমার এইখানে একটা প্লেন আছে, এই বরাবর এতটুকু দূরে এসে আরেকটা প্লেন দরকার। এরকম সিচুয়েশন হলে আমরা প্লেন ক্রিয়েট করে নিতে পারবো। যে সফটওয়্যার তারা ৩টা প্লেন দিয়ে দিয়েছে। এই ৩টা প্লেনের সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি একটা অরিজিন বিন্দু আছে। এটাকে বলবো হচ্ছে অরিজিন বিন্দু। মানে ৩টা অ্যাক্সিসের ডিসটেন্স ভ্যালু 0। ৩টা অ্যাক্সিসের মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে আমরা কত দূরে আছি এই জিনিসগুলা আমাদেরকে একটু বুঝতে হবে। তো যাই হোক, ৩টা প্লেনের মধ্যে মনে করেন আপনি একটা প্লেনে সিলেক্ট করলেন, মানে ক্লিক করছেন। জাস্ট ক্লিক। ক্লিক করার পর দেখবেন কি এইখানে একটা শর্টকাট অপশন আসতেছে। শর্টকাট অপশন স্কেচ। এইটা দিয়ে হচ্ছে কি স্কেচিং মোড অন করতে হয়। আবার দেখাই, ক্লিক স্কেচিং মোড 1 করতে হয়। 1 যখন করলাম তখন আমার এইদিকে এক্স দেখাচ্ছে, এইদিকে ওয়াই দেখাচ্ছে। মানে আপনি এমন প্লেন সিলেক্ট করছেন যেই প্লেনটা এক্স ওয়াই ডিরেকশনে আছে। যাই হোক, এক্স ওয়াই ডিরেকশনে আছে যেটা 0 বিন্দু। এইটা আপনি যদি এখান থেকে ড্রয়িং টুলকে বেছে নেন, এগুলোকে বলা হয় ড্রয়িং টুল। যে কোনো একটা ড্রয়িং টুল যদি বেছে নেন তাহলে আপনি ড্র করতে পারবেন। তো আমরা আস্তে আস্তে জানবো যে ড্র করার জন্য একটা লাইন ড্র করার জন্য কিভাবে লাইন ড্র করতে হয়। লাইনের নিয়ম আছে, দুই পাশে 2টা বিন্দু আছে। সো আপনি শুরুতে একটা বিন্দু দিবেন, শেষে একটা বিন্দু ক্লিক করবেন। মাঝখানে মাউস চেপে ধরে রাখবেন না। যখন আপনার শুরু হচ্ছে তখন একটা বিন্দুতে ক্লিক করবেন, মাউসটাকে আস্তে করে মুভ করে নিয়ে যেখানে শেষ সেইখানে মাউস নিয়ে যাওয়ার পর একটা ক্লিক করবেন। এইভাবে হচ্ছে কি লাইন ড্র করতে হয়। আবার দেখেন, একটা ক্লিক, একটা ক্লিক, শেষ। এখন লাইন কিন্তু মানে ড্রয়িং আরেকটা হইতে চাচ্ছে। ক্লিক করলাম আরেকটা হইতে চাচ্ছে। তো এইটা অফ করার বেশ কিছু নিয়ম আছে। এক হচ্ছে আপনি ওই জায়গায় যেয়ে আবার ক্লিক করেন অথবা স্কেচ ইএসসি এস্কেপ বাটন চাপ দেন।
দুইটার মধ্যে যে কোনো একটা করতে পারেন। ইএসসি এই বাটনে চাপ দিলেও এইটা অফ হয়ে যাবে, এইখানে ক্লিক করলেও অফ হয়ে যাবে, আবার যদি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করি তাহলেও অফ হয়ে যাবে। এখানে এটা অন করছি, এখন এটা অফ করতে চাচ্ছি, রাইট বাটন প্রেস করে সিলেক্ট, মানে অফ হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে এদিকে যাই, তাহলে যদি অফ করতে চাই এসকেপ বাটন চাপ দিলাম, অফ হয়ে গেল। আবার যদি আমি সেম করতেছি, এখন যদি অফ করতে চাই এখানে ক্লিক করলে অফ হয়ে গেল। তো যার কাছে যেটা ইউজ টু সে সেটাই বেশি প্রিফার করে। আপনার কাছে কোনটা ভালো লাগবে এটা আপনি প্র্যাকটিস করার পর বলবেন। আমি হয়তোবা জিজ্ঞাসা করব। একটা লাইন ড্র করার পর মানে ওইটা থেকে অপশন অফ করার জন্য কয়টা মেথড আপনি জানেন? আপনি মনে করেন জানেন ২ টা। আপনি বললেন ২ টা মেথড কি, কি? একটা হচ্ছে কি ইএসসি বাটন চাপ দিয়ে অফ করে দেওয়া, আরেকটা কি ওই লাইনের উপরে আরেকটা ক্লিক করা। এই লাইন টুলের উপরে আরেকটা ক্লিক করা। এখন রাইট বাটন প্রেস করলেও যে অফ হয় এটা আপনার মনে নাই, যার কারণে আপনি বলতে পারেন নাই। সো আমি যখন তখন আপনাদেরকে টুকটাক ছোট, ছোট ইন্টারভিউ প্রশ্ন করব, যেগুলোর মাধ্যমে আপনাদেরকে বুঝবো যে আসলে কতটুকু ক্লাসে মনোযোগী। আজকে একটু বলেন তো লাইন অফ করার জন্য কয়টা জিনিস বুঝলেন? একটা লাইন টুল অন হয়ে গেছে। মনে করেন অন হয়ে গেছে। এখন এটা অফ করার জন্য কয়টা পদ্ধতি জানলেন? ভাইয়া 2টা ভাইয়া। ২ টা? 3টা ভাইয়া, 3টা। ৩ টা? আমি 2টা শিখছি। আচ্ছা। অর্জুন ভাই? এই অর্জুন ভাই শোনা যাচ্ছে না। হ্যালো? ৩ টা। আচ্ছা আপনার মাইক্রোফোন থেকে খুব স্লো সাউন্ড আসতেছে। ওকে, আরেকটা হচ্ছে রাইট বাটন প্রেস করে সিলেক্ট করা। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 এখন শোনা যাচ্ছে। রাইট আচ্ছা। বাটন প্রেস করে সিলেক্ট করা। তাহলেই এটা অফ হয়ে যাবে। ওকে? সো এখানে তো একটা টুল না, বেশ কিছু টুলস আছে। সো আমাদের বেশি ইউজ হয় লাইন টুল, সার্কেল টুল, রেক্টেঙ্গল, এই ৩ টা খুব বেশি ব্যবহার হয়। এই ৩ টা খুব বেশি ব্যবহার হয়। আর বাকিগুলো ইউজ হয়। আমাদের প্রয়োজন হলে এখানে যেয়ে ক্লিক করে নেই। তো এটা আসলে কমান্ড দেওয়ার মতো না যে কিবোর্ডে একটা চাপ দিলাম আর ওটা অন হয়ে গেল। চাইলে করতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। তবে আমরা যারা সলিডওয়ার্কস ইউজার তারা ম্যাক্সিমামই এখান থেকে নিয়ে ইউজ করি। আবার আমরা একটু প্রো লেভেলের ফিচার্স নেওয়ার জন্য আমাদের মাউস যেটা আছে, ওই মাউসের যখন রাইট বাটনটা চেপে ধরবেন, তখন মাউস মুভ করার সময় দেখবেন একটা চাকার মতো আসছে। তো বামে নিলে লাইন, ডানে নিলে সার্কেল, নিচে নিলে রেক্টেঙ্গল, এই ৩ টা জিনিস আসতেছে। ঠিক আছে? আমি দেখাই। মাউস চেপে ধরে বামে টান দিলাম, আমার লাইন টুল অফ হয়ে গেল, অন হয়ে গেল। আবার রাইট বাটন চেপে ধরে যদি বাম দিকে আবার টান দেই তাহলে এবার অফ হয়ে যাবে। তাহলে 1 অফ, 1 অফ। কি করতেছি? রাইট বাটন চেপে ধরে বামে টান দিচ্ছি, রাইট বাটন চেপে ধরে বামে টান দিচ্ছি। তাহলে অফ করার জন্য মেথড কয়টা হলো? ৪ টা। এখান থেকে ক্লিক করে আমি মনে করেন যে শুরু করছি। এখন তো থামতেছে না। রাইট বাটন প্রেস করে বামে চাপ। ৪ টা মেথড কি ক্লিয়ার? সাইফ ভাই? জি ভাইয়া। ওকে, আমি কিন্তু এগুলো প্রশ্ন করব যে আপনাদের মনোযোগ কতটা আছে। কারণ কষ্ট করে আমি আপনাদেরকে শিখাবো। ফিডব্যাক যদি না ভাই পাই। আপনি একটা একটা জিনিস একটু জানতে চাই, আপনি যে এই যে স্কেচ ড্র করলেন, লাইন ড্র করার পরে রাইট বাটন ক্লিক করে ডাইনে টান দিলে যে আপনার ওই পর্যন্ত শেষ হয়ে গেল, এক্সিট হয়ে গেল, এটা আমার এখানে কিন্তু হচ্ছে না। এর জন্য কি আলাদা কোনো অপশন চালু করা লাগবে? আচ্ছা, রাইট বাটন প্রেস করে অফ। আপনার ওখানে হচ্ছে না? না না, আমি এখানে ট্রাই করতেছি, তো আমার এখানে রাইট বাটন প্রেস করে যদি আমি ট্রাই করি তাহলে হয় না, ওটা ড্রই হতে থাকে। হ্যাঁ, না এখন হয়েছে। ও আচ্ছা, তাহলে আর আমি আল্ট্রা ভিউয়ারে গেলাম না। না, হয়েছে, সমস্যা নেই, হয়েছে। ওকে। সো এইভাবে আমাদেরকে আস্তে, আস্তে এগুলো শিখতে হবে। এগুলো আমরা আগামী ক্লাসে দেখব যে কিভাবে
এই টুলসগুলোকে ইউজ করে ড্র করতে হয়। ওকে? আপাতত আজকে এতটুকু শিখতেছেন যে এইখানে ড্রয়িং টুল আছে, সেগুলো থেকে ড্র করতে হয় বা স্কেচ করতে হয়। স্কেচ করা শেষ হয়ে গেলে তারপর আমাদের স্কেচ থেকে বের হওয়ার নিয়ম। যে এই যে ২ টা অপশন দেখতেছেন, একটা হচ্ছে ক্রস, মানে আপনি যা স্কেচ করছেন কোনো কিছুই অ্যাকসেপ্ট করতেছেন না, পুরোটাই কেটে দিচ্ছেন। আর এইটা হচ্ছে কি, কনফার্ম করলেন যে ওকে, আমি যতটুকু স্কেচ করছি এতটুকু স্কেচ ঠিক আছে। আমি জাস্ট স্কেচ থেকে বের হতে চাচ্ছি। এক্সিস্ট স্কেচ। সো এক্সিস্ট স্কেচ এইখানেও থাকে, এইখানেও থাকে। ঠিক আছে? আপনার যেটাতে যে সুবিধা হয় সেখান থেকে নিবেন। আমরা সাধারণত ইউজ টু এখান থেকে বের হয়ে যাওয়া। যদি আমার স্কেচ হয়ে থাকে তাহলে আমার এখান থেকে বের হইতে হবে। তো যখন বের হবেন তখন দেখেন এইখানে একটা লাইন আছে। এই লাইনের নিচে স্কেচ 1 আছে এবং এইখানে দেখেন ট্রাফিক লাইটের মতো ২ টা বাতি জ্বলতেছে। সো জি এইটা হচ্ছে রিফ্রেশ মোড। মানে আপনার এইটা এখনো পেন্ডিং আছে। এনি টাইম এটা আপডেট হইতে পারে। সো ও আপডেট করার জন্য রেডি। আপডেট এখনো কনফার্ম না। সো এইটার অর্থ, মানে এই যে লাইট দেখতেছেন না? এটার অর্থ হচ্ছে রিফ্রেশ করার মতো কাজ করে। আপনি একটা জিনিস ডিজাইন করছেন কিন্তু গ্রাফিক্সে ওইটা দেখা যাচ্ছে না। তখন ওইটাতে ক্লিক করলে গ্রাফিক্স মানে ডিজাইনটা আপডেট হয়। এটা আমরা একটু পরে দেখি, যখন 3D কাজ করব তখন দেখবেন। মানে আমাদের আপডেট সফটওয়্যারগুলোতে অটোমেটিক কাজ করে। তো যাই হোক, আমি যদি এখান থেকে বের হই তাহলে কি হবে? এই লাইনটা নিচে নেমে আসবে। এখনো এই যে লেখালেখি করতেছি এটা মানে কনফার্ম না। সফটওয়্যার বুঝতেছে এটা এখনো কনফার্ম না। যদি কেটে দেই তাহলে কি এই লাইনের নিচে থেকে ও বাদ হয়ে গেল। আর যদি আমি এক্সিস্ট করি তাহলে দেখেন এই যে লাইনটা নিচে নেমে আসছে এবং স্কেচটা কনফার্ম হয়ে গেছে। একটা স্কেচ কনফার্ম। এখন এই স্কেচটাকে যদি আমার আবার চেঞ্জ করা লাগে, ক্লিক করব, তাহলে কি শর্টকাট অপশন আসবে। দেখেন, জাস্ট একটা ক্লিক করবেন, শর্টকাট আসবে। শর্টকাটে যেয়ে এডিট স্কেচ করবেন যদি আপনার ওই স্কেচটা চেঞ্জ করা লাগে। সাপোজ এই লাইনটা হবে না, ডিলিট করে দিলাম। এই লাইনটা একটু বড় হবে, বড় করে দিলাম। এই লাইনটা একটু সমান্তরাল হবে, এই যে এখান থেকে একটা রিলেশন দিলাম। সো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এই কাজগুলো মডিফাই করার প্রয়োজন হলে আমরা মডিফাই করব। মডিফাই করার পর এখান থেকে এক্সিস্ট করব। তাহলে আমার একটা স্কেচ রেকর্ড হয়েছে। এখন যদি আবার একটা স্কেচ করেন অন্য কোনো প্লেনে বা সেম প্লেনে, তাহলে এখানে আর একটা স্কেচ 2 আসবে, স্কেচ 3 আসবে। এইভাবে আমার যত স্কেচ করব প্রত্যেকটা স্কেচ রেকর্ড হবে। যদি আপনি নতুন স্কেচ নেন তাহলে স্কেচ 2, আর যদি স্কেচ 1 কে মডিফাই করেন তাহলে স্কেচ 1ই মডিফাই হবে, মানে আপডেট হবে, আর কিছু হবে না। আমি আরেকটা নিয়ে দেখাই। মনে করেন ফ্রন্ট প্লেনে স্কেচ 1 করতেছি, তারপর আমি একটা সার্কেল আঁকতেছি। সার্কেল আঁকার নিয়ম হচ্ছে সেন্টারে একটা ক্লিক করে মাউসটা মুভ করা, যত বড় দরকার তত বড় নেওয়ার পরে শেষে একটা ক্লিক করা। তো সার্কেল হয়ে গেছে, আমি এক্সিস্ট করলাম। তাহলে এখন আমার কি হলো? স্কেচ 2। স্কেচ 1 হচ্ছে এইটা, স্কেচ 2 হচ্ছে এইটা। 1 এর সাথে 2 এর কোনো সম্পর্ক নাই আপাতত। এতটুকু বুঝছি যে প্লেন সিলেক্ট করে স্কেচ 1 করা, 1 করার পর কিছু একটা ড্র করা। এতটুকু বুঝছি আমরা? হ্যাঁ বুঝতে পারছি। ওকে। তো এই জায়গাটাকে আমরা নাম দিছিলাম ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। আমি কিন্তু এখন প্রশ্ন করতে পারতাম, বাট প্রশ্ন করি নাই। বাট প্রশ্ন কিন্তু একটা না একটা সময় আমি কিন্তু করব, এটা মাথায় রেখেন। ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। কারণ অনলাইন ক্লাসে কি হয়, আমি আপনাকে যখন বোঝাইতে পারবো না বা আপনি একটা জিনিস বুঝতেছেন না, তখন দেখা গেছে আমি বলতেছি যে আপনি এখন ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রিতে স্কেচ 2টা এডিট করেন। এখন আপনার ব্রেনে কাজ করতেছে না। ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি, ফিচার্স তো এই যে এখান থেকে আমি কোনটা চেঞ্জ করব, কি বলতেছে, মাথায় কাজ করতেছে না। এরকম যদি হয়ে যায় বিপদ। ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রির স্কেচ 2। সো ট্রি কোথায়? এইখানে। স্কেচ 2 কোনটা? এইটা। কি করতে বলছে? এডিট করতে বলছে। এখানে ক্লিক করে
এডিট করব। সো এডিট করার পর আমার যা পরিবর্তন করার পরিবর্তন করলাম। তারপর কনফার্ম কোনটা? এইটা এক্সিস্ট। এক্সিস্ট করলাম। তো আমার আপডেট হয়ে গেল। ওকে, এই যে স্কেচটা আপনি করলেন, এই স্কেচটাকে সিলেক্ট করে যদি আপনি 3D ফিচার্স অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে 3D তৈরি হচ্ছে। যেমন এক্সট্রুড যদি আমি ক্লিক করি, তাহলে ওই যে সার্কেলটা ছিল, ওই সার্কেল থেকে আস্তে 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 হাইট বাড়তেছে। ওটা যদি মনে করেন বটম, তো সেই অনুযায়ী এটার হাইট অথবা থিকনেস বাড়তেছে। কতটুকু থিকনেস হচ্ছে সেটা আমি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো। সো এখানে আসলে হ্যাঁ, অনেক এই কাজটা একটু কাইন্ডলি আরেকবার যদি একটু দেখাতেন। আচ্ছা, প্রথম হচ্ছে কি সিলেক্ট করব, করার পর ফিচার্সের এই যে ফিচার্স তো এইটাতে যাব। এইটাতে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটা থিকনেস 10 মিলিমিটার অ্যাড হচ্ছে। আমরা চাইলে আস্তে আস্তে এটাকে বাড়াইতে পারি। যতটুকু দরকার ততটুকু দিয়ে আমি কনফার্ম করব। ওকে, কিন্তু আপনার এখন এত প্যারা নেওয়ার দরকার নেই। এখানে অনেক অপশন আছে। প্রত্যেকটা অপশনের মানে চুলচেরা বিশ্লেষণ আমরা করব। এইগুলোর মধ্যেও অপশন আছে কোনটা কখন অন করতে হয়, কোনটা কখন অফ করতে হয়। এগুলো আপনাদেরকে বলা হবে। প্রথম দিন জাস্ট একটা 3D দেখানো হলো যে 3D কিভাবে হয়। একটা প্লেনের উপরে স্কেচ অন করে স্কেচ করতে হয়, সেই স্কেচটার উপরে 3D ফিচার্স অ্যাপ্লাই করতে হয়, তাহলেই সেটা 3D তৈরি হয়। ওকে, জি ভাইয়া। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আহ, শ্রীকান্ত দেব শর্মা এবং আরেকজন জি ভাই। শর্মা আছে। দুজনে কি একজনই? না ভাই, আমি তো ঠিক না। আচ্ছা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ডটা জি ভাই। আসলে না, আপনাকে না, আরেকজন বলতেছি। PAD। জি ভাইজান, আমি শুনতে পাচ্ছি। ভাই আপনার নামটা একটু বলবেন হ্যাঁ, কি? আমার নাম পদ্ম বলেন, সহজ হবে আর কি। পদ্মরঞ্জন শর্মা। পদ্ম বললি। পদ্ম বললে কল আউট করলে সমস্যা তো নাই। না না না, আচ্ছা, সমস্যা নেই। ওকে, আপনি মানে একটু লেট করছিলেন না? হ্যাঁ, আমি একটু লেট করছি। ওকে, সমস্যা নেই, আমাদের রেকর্ডিং হচ্ছে। যদি বিদ্যুৎ না চলে যায় ইনশাল্লাহ রেকর্ডিং কমপ্লিট করে আমি আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে? জি জি, আর ওকে, থ্যাংক ইউ। ওয়েবসাইটের অ্যাক্সেসগুলো কি পেয়েছেন আপনারা? গুগল এই আমাদের যেই ডিএফএল ক্যাট কেয়ারের ওয়েবসাইট, সেখানে যে রেকর্ডিং ক্লাসের অ্যাক্সেস। আমি চেক দিই নাই, আমি কালকে চেক দিব আর কি, দিনের বেলা। আচ্ছা, আজকে বলছি করি। এমনিতে আপনি ওই রেজিস্ট্রেশন তো করছেন এখানে? হ্যাঁ, রেজিস্ট্রেশন করছি। আচ্ছা, তো যাই হোক, আমরা বলতেছিলাম যে একটা 3D কিভাবে তৈরি হয়। স্কেচ, তারপর ফিচার্স, তারপর 3D। এখন অ্যাকচুয়ালি ফিউচারে তো আমরা শুধুমাত্র এরকম ডিজাইন করব না, আরও বিভিন্ন কমপ্লেক্স টাইপের ডিজাইন করব। সো কমপ্লেক্সটা কখন হয়? কমপ্লেক্সটা মনে করেন একটা সার্কেল আঁকা তো কঠিন কাজ না। যখন আপনি এই সার্কেলের জায়গায় মনে করেন ষড়ভুজ আঁকতেছেন, যেমন ফ্রন্ট প্লেনে বা টপ প্লেনে আমি একটা স্কেচ করলাম, এখান থেকে একটা পঞ্চভুজ বা ষড়ভুজ ষড়ভুজ আঁকতেছি, তখন এটাকে যদি আপনি এক্সট্রুড করেন, তাহলে আগেরটার থেকে এই ডিজাইনটা মানে যে একেবারে বিগিনার তার কাছে মনে হবে একটু কমপ্লেক্স, এটা থেকে এটা একটু কমপ্লেক্স। এখন আমি যদি আবার চিন্তা করি টপ প্লেনে একটা স্কেচ করব, এইখানে একটা কি করা যায়, টপ প্লেন না ফ্রন্ট প্লেন স্কেচ করব। ফ্রন্ট প্লেনে মাঝখানে একটা লাইন দিলাম,
আচ্ছা, এখন এটাকে একটু সেন্টার লাইন দরকার নাই। মনে করেন এটা আপনার এখন প্র্যাকটিস করার দরকার নাই, জাস্ট আমি যেটা করতেছি জাস্ট দেখেন। ফিচার্সে যে এইটা অ্যাপ্লাই করতেছি, তাহলে প্রথম ডিজাইনের শেপটা যতটা ইজি ছিল, দ্বিতীয়টা তার থেকে একটু হার্ড, তৃতীয়টা দেখেন তার থেকে আরো বেশি হার্ড। সো এই যে কমপ্লেক্স বিষয়গুলা আমরা সলভ করতে পারবো কখন? যখন আমার স্কেচের উপরে প্রপার একটা নলেজ থাকবে, তারপরে 3D অ্যাপ্লাই করার জন্য প্রপার একটা নলেজ থাকবে, তখন আমি আমার মতো করে যেটা চিন্তা করতেছি ডিজাইন করতে পারবো। ওকে, সো আজকে আপনাদের এত চাপ নেওয়ার দরকার নেই। আপনারা শুধু জানেন একটা 3D তৈরি করতে হলে অবশ্যই আগে 2D স্কেচ করতে হয়। আর 2D স্কেচ নর্মালি করা যায় না, কোনো একটা প্লেনকে সিলেক্ট করে দেন সেই জায়গায় স্কেচ করতে হয়। ওকে, সো 3টা প্লেন ডিফল্ট দিয়ে রাখে তারা। আমরা এই 3টা প্লেনের কোনো একটা জায়গা থেকে শুরু করি, ফ্রন্ট প্লেন থেকে শুরু করি অথবা টপ প্লেন থেকে শুরু করি, রাইট সাইড প্লেন থেকে শুরু করি, যেভাবে হোক না কেন আমরা শুরু করি। এবং ডিজাইনটা করার সময় মনে রাখবেন যে অরিজিনের কাছাকাছি যেন থাকে। আমি এই যে এটা যে ড্র করছি অরিজিন হচ্ছে এই জায়গা, অরিজিনের যেন কাছে থাকে, কাছে থাকলে ভালো, দূরে গেলে সেটা আবার একটু আনকন্ট্রোল মানে কন্ট্রোলের বাইরে চলে যায়। তাহলে এখন দেখেন এইখানে রেকর্ড হয়েছে, প্রথম স্টেপে রেকর্ড হয়েছিল কে? ইনি। এরপরে কে? এটা। তারপরে কে? এইটা। সো এই যে স্টেপ বাই স্টেপ রেকর্ড হচ্ছে এবং সেটার রেকর্ডগুলো ট্রি আকারে থাকে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। পরবর্তীতে যদি আমার ম্যানেজ করা লাগে আমি ম্যানেজ করতে পারবো। যেমন প্রথম স্কেচটাকে আমার এখন একটু বড় করতে মন চাচ্ছে, আমি এটাকে একটু ড্র্যাগ করে বড় করে দেব। দেখেন ওগুলোর তুলনায় এটা এখন বড় হয়ে গেছে। এটাকে একটু লম্বা থিকনেস একটু কমানোর দরকার। সো আমি এইখানে ক্লিক করার পর এডিটে পাবো, এডিটে যেয়ে যদি একটু কমাই দেই কমাইতে পারবো। সো আমি যে ফিচার্স গুলোকে যে ম্যানেজ করতেছি কোথায় যে এইখানে যে, এই জন্য এই জায়গাটার নাম ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি, যেখানে 3টা ডিফল্ট প্লেন থাকে। এতটুকু বুঝছেন কিনা আমাকে খালি এই বলেন। এখানে কি ড্র করছি, কিভাবে কি করছি এগুলো দেখার বিষয় না। আপনাদের আজকে ফার্স্ট ক্লাসে টার্গেট হচ্ছে কি প্লেনগুলো কি, স্কেচ কিভাবে অন করতে হয়, স্কেচ করার জন্য কি ইউজ করতে হয়, স্কেচ করার পরে কি অ্যাপ্লাই করলে 3D হয়। এই যে 3-4টা বিষয় আমরা কি ক্লিয়ার বুঝছি কিনা জি ভাইয়া, বুঝতে পারছি। বাকিরা? জি ভাইয়া। ওকে, অ্যান্ড অ্যাপ্লাই করলে আরো বেটার একটা আইডিয়া আসবে। তো এই পার্টটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এবার বাকি দিকে আসি। এই জায়গাটার নাম হচ্ছে গ্রাফিক্স এরিয়া। আপনি আপনার মতো করে অন্য কিছুও বলতে পারেন, সমস্যা নাই। মূলত আমরা এখানে কাজ করে থাকি, ওয়ার্কিং স্পেস, এই জায়গাটায় আমরা মূলত কাজ করি। তো ডিজাইনটা আসলে সফটওয়্যার আউটপুট দেখায় ডিসপ্লে আকারে এই জায়গার মধ্যে, যেটাকে আমরা গ্রাফিক্স এরিয়া বলে থাকি। গ্রাফিক্স এরিয়ার পর আমাদের এই অপশনগুলো জানতে হবে। কুইক অ্যাক্সেস ভিউ টুলবার, কুইক অ্যাক্সেস ভিউ টুলবার মানে ভিউ করার জন্য, ডিজাইনটাকে সুন্দরভাবে ভিউ করার জন্য আমার এই টুলস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কিরকম? যেমন দেখেন মাউসের স্ক্রল বাটন যদি আমি উপর দিকে স্ক্রলিং করি তাহলে ছোট হচ্ছে, আবার যদি নিচের দিকে স্ক্রলিং করি তাহলে বড় হচ্ছে। কিন্তু আপনি যখন বিগিনার, আপনার ক্ষেত্রে কি হবে, আপনি যদি মাউস এইখানে রেখে উপর দিকে স্ক্রল করেন তাহলে কোনো সমস্যা নাই। যখন টান দিবেন তখন দেখেন বাম দিকে সরে যাচ্ছে, ইভেন হারাই গেছে। এখন কি ধাক্কা দিলে খুঁজে পাবো না টান দিলে খুঁজে পাবো, মাথায় কাজ করে না। এইরকম মুহূর্তে আমরা যাতে ইজিলি ওটাকে খুঁজে পাই সেজন্য এই বাটনটা চাপ দিতে হয়, জুম টু ফিট। যখন আপনি এটা ক্লিক করবেন তখন হারাই গেছিল আমার কাছে ভিজিবল
একটা ভিউতে চলে আসবে। এরকম ছোট হয়ে গেছে, এখন কোথায় আছে খুঁজে পাচ্ছি না, চোখেও পড়তেছে না। সো তখন আমরা এটাতে ক্লিক করলে জিনিসটা খুঁজে পাবো। ওকে, তো এই জিনিসটা আমরা যদি এইখানে না যাই, স্ক্রল বাটনের মধ্যে যদি আমরা দুটা ক্লিক করি, মানে চাকাটাতে দুটা ক্লিক করি, তাহলে এটা ইজিলি খুঁজে পাবো। এটা হচ্ছে ক্যাট সফটওয়্যারের বৈশিষ্ট্য। সো যারা এক্সপার্ট তারা এটাতে যায় না, এখানে মাউসটাকে কষ্ট করে নিয়ে ক্লিক করবে, তার এত ধৈর্য নাই। তিনি ডিরেক্ট দুটা ক্লিক করে দিল, চলে আসলো। বা আপনার যদি শর্টকাট প্রয়োজন হয় তাহলে এফ বাটনে প্রেস করলেও চলে আসতে পারে। ওকে, তিনটা জিনিস দেখাইছি, একটা হচ্ছে স্ক্রল বাটন, আর একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এফ। যে কোনোভাবেই আপনি জিনিসটা হারাই গেলে যাতে খুঁজে পান। এরপর দেখেন আমি যে এটাকে ঘোরাচ্ছি, এটা ঘুরাইতে হলে স্ক্রল বাটন চেপে ধরে ঘুরাইতে হয়। স্ক্রল বাটন যে কোনো জায়গায় চেপে ধরবেন না, অবজেক্ট যে জায়গা সেই জায়গা চেপে ধরবেন, তাহলে সেটা ঘুরাইতে সহজ হবে। এখন আপনি এই জায়গা ধরে যদি ঘুরান তাহলেও ঘুরবে, এখানে ধরে ঘুরালেও তাও ঘুরবে, তবে অবজেক্টের কাছে রেখে ঘুরানোর চেষ্টা করবেন। এখানে রাখলেও ঘুরবে, কোনো সমস্যা নাই। বাট আমাদের এই কাছে রাখার প্র্যাকটিসটা কেন প্রয়োজন? কারণ এই যে মাউসটা যে আমি ছোট করতেছি, এই যে টান দিচ্ছি হারাই যাচ্ছে। নিয়ম হচ্ছে, যদি আপনার জুম করার প্রয়োজন হয় মাউসটাকে অবজেক্টের কাছে নেবেন, তারপরে স্ক্রল বাটন টান দিবেন, তাহলে দেখবেন ওই জায়গাটাই জুম হচ্ছে, মাউস যে জায়গায় আছে সেই জায়গায় জুম হচ্ছে। আমার এই মাথাটা জুম করার দরকার, তাহলে এই উপরের অংশটা জুম হয়ে যাচ্ছে। আবার যদি এই কর্নারটা জুম করার প্রয়োজন হয়, মাউসটা অবজেক্টের কাছে রাখতেছি যে জায়গায় আমার জুম করার দরকার, আর স্ক্রল বাটন টানতেছি, জুম হচ্ছে, জুম আউট হচ্ছে। জুম ইন জুম আউট ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ভাই। ওকে, এখানেও সেম জিনিস। আপনি যদি কোনো একটা সিঙ্গেল পোর্শনকে সিলেক্ট করেন তাহলে সেই জায়গাটা জুম হয়ে যাবে। মানে কষ্ট করে টানাটানি করার চাইতে আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা আপনার জুম করার দরকার, জুম হয়ে গেছে। আমার এই জায়গাটা জুম করার দরকার, জুম হয়ে গেছে। দুটো অপশন গেল। আর এটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ ভিউ, যেরকমই রাখেন না কেন আইডিয়াল একটা ভিউতে নিয়ে আসি। তারপরে আছে সেকশন ভিউ, যদি আমরা কোনো জায়গায় মানে ভিতরে ক্রস সেকশনাল ভিউ দেখতে চাই, এভাবে ড্র্যাগ করব। যদি আমার মনে হয় যে এই সারফেস থেকে সোজা বিপরীত দিকে যাবে, তাহলে সারফেসটাতে ক্লিক করার পর আস্তে আস্তে ব্যাকে নেব। আবার বলি, এই সারফেস থেকে সোজা পেছন দিকে আমি সেকশনাল ভিউ দেখতে চাই, তাহলে সারফেসে ক্লিক করব, দেন আস্তে আস্তে ব্যাক করব। এগুলো আপনারা পরে আরো ভালো ডিটেলস বুঝতে পারবেন। এখন যেহেতু 3D প্র্যাকটিস করতেছেন না, এটা সেকশনাল ভিউ আপনাদের শুরুর দিকে প্রয়োজন নাই। তারপরে বিভিন্ন ধরনের ভিউ থাকে, যে আমি যে জিনিসটা ঘুরায় ঘুরায় দেখতেছি, টপ সাইড থেকে যদি দেখি তাহলে কেমন দেখা যায়, রাইট সাইড থেকে দেখলে কেমন দেখা যায়। এটার জন্য, এটা বোঝানোর জন্য আমি নতুন একটা ড্রয়িং নেই। টপ সাইডে ওকে, এখন যদি আপনি এখানে যান তাহলে টপে ক্লিক করলে কি আসবে? টপ ভিউ, মানে উপর থেকে দেখতে কেমন। তারপর যদি আপনার ফ্রন্ট থেকে দেখতে চান, ফ্রন্ট সাইড থেকে কেমন, আর রাইট সাইড থেকে কেমন। সো প্রত্যেকটা ভিউ কিন্তু সে
শো করবে। এখানে আরো অপশন আছে। যদি চান যে আমার সিঙ্গেলের জায়গায় ডাবল ভিউ দেখবো, মানে উপরেও দেখবো নিচেও দেখবো। যদি চান যে আমার ৪ টা ভিউ একসাথে দেখবো। টপ, ফ্রন্ট, লেফট, টপ এবং আইসোমেট্রিক। প্রত্যেকটা ভিউ দেখতে চাই। তাহলে দেখতে পারবেন। আবার যদি আপনার ব্যাক করতে মন চায়, তাহলে দেখবেন যে কোন জায়গায় ওই জিনিসটা আছে। যেমন এইখানে আছে। এখানে ক্লিক করলে এইখানে চলে আসবে। এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। সো ব্যাক করতে হলে অবশ্যই আপনাকে এইখানে ক্লিক করে ওয়ান ভিউতে যেতে হবে। কিভাবে বুঝবেন এটা কোথায় আছে? একটা জায়গায় ক্লিক করেন, ওটা চলে আসবে। তারপর ওয়ান ভিউতে চলে যাবেন। সো সফটওয়্যারটা হয়তোবা কেটে যাবে। অনেকক্ষণ ধরে কাজ করা হচ্ছে, সেভ করা হয়নি। সো যাই হোক, আমরা একটু আরেকবার ওপেন করি। এইখানে একটা জিনিস আপনারা প্র্যাকটিক্যালি জানতে পারলেন যে আমি যদি কাজ করি তাহলে কিছুক্ষণ পর পর সেভ করা আমার দায়িত্ব। যদি আমি সেভ না করি, এরকম যদি কেটে যায়, তাহলে যতক্ষণ ধরে কাজ করছি সব কিন্তু আমার লস হয়ে গেল। এজন্য একটু সেভ করে নেবেন। ভাইয়া সফটওয়্যার নিজে থেকে সেভ করে নেয় না কিছু সময় পর পর? সফটওয়্যার ফাইনালি আপনার ফোল্ডারের ভিতরে যে ফাইলটা আছে না, ওইটাতে সেভ করে নেয় না। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। আগে আপনাকে একটু সেভ করতে হবে। আমি যে প্রথমে একটু যে কাজ শুরু করলাম, শুরু হুম হুম। করার পর এইখানে যাওয়ার পর এখানে সেভ এজ আছে। সেভ এজ এর মধ্যে আমি আপাতত ডাউনলোডে আমি লিখতেছি 19 ব্যাস ফার্স্ট ক্লাস। সেভ করলাম। ওকে। এখন যদি আমি হোম বাটনে ক্লিক করি, তাহলে আমার এইখানে সংক্ষেপে দেখায়, মানে একদম ফার্স্ট রিসেন্ট। তো এটাকে যদি আমি আরেকটু ডেভেলপ করি, কি ডেভেলপ করব? এখান থেকে এই পর্যন্ত। এখন আমাকে কি করতে হবে? সেভ করতে হবে। কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে। আর 20 মিনিট ধরে যদি সেভ না করেন, তাহলে এখানে নোটিফিকেশন আসে যে আপনি 20 মিনিটের উপরে কাজ করতেছেন, এখন পর্যন্ত সেভ করেন নাই। ওকে। তো এখানে আসলে কি ভিউ দেখাচ্ছিলাম। সো ভিউ এর মধ্যে আরো আছে আইসোমেট্রিক ভিউ, ডাইমেট্রিক ভিউ, ট্রাইমেট্রিক ভিউ। এগুলো আসলে এই প্রথম ক্লাসে মাথায় ধরবে না। আইসোমেট্রিক কি জিনিস, ডাইমেট্রিক কি জিনিস। শুধুমাত্র মনে রাখেন আইসোমেট্রিক হচ্ছে 3 ডাইমেনশনাল ভিউ, যেটা হচ্ছে ডিটেলস আমি বলবো না, সংক্ষেপে বলতেছি যে ওই অ্যাঙ্গেল থেকে আপনি তার ফ্রন্ট সাইডটাকেও দেখতে পান, রাইট সাইডটাকেও দেখতে পান, আবার লেফট, মানে ফ্রন্ট, টপ, রাইট। দেখেন এইটার টপ সাইড এইটা, রাইট সাইড এইটা, ফ্রন্ট সাইড এইটা, 3টা সাইডই আপনি দেখতে পাচ্ছেন। এরকম একটা 3 ডাইমেনশনাল ভিউ। এটাকে আপনি আপাতত ধরে নেন আইসোমেট্রিক ভিউ। এখানে কত ডিগ্রি কোন অ্যাঙ্গেল উৎপন্ন হলো এগুলো দরকার নেই আপাতত। তো তারপরে আছে কি ডিসপ্লে স্টাইল। যদি আপনার মনে হয় জিনিসটাকে এরকম ট্রান্সপারেন্ট করে দেখতে চান, দেখতে পারেন। এখানে যদি হিডেন লাইন দেখাতে চান, দেখাতে পারেন। তারপর এগুলোর নাম কি আমার সবসময় মুখস্থ থাকে না, আপনারা এখানে মাউস নিলে দেখবেন ওয়্যার ফ্রেম, হিডেন লাইন ভিজিবল, হিডেন লাইন রিমুভ, এটা কি শ্যাডেড, এটা হলো শ্যাডেড উইথ এজ। শ্যাডেড তো থাকবেই, মানে কালার তো থাকবেই, পাশাপাশি এজ গুলো দেখা যাবে। এইগুলোকে এজ বলা হয়। এই যে শার্প এজ, এজগুলোকেও ভিজিবল দেখা যায়। আর এইটা যদি দেন, তাহলে এজটাকে ভালো দেখা যায় না, স্পষ্ট দেখা যায় না যে এটা এজ, এটা এজ। বোঝা যাচ্ছে কিছুটা, কিন্তু ওরকম পরিষ্কার না। আর এটা হচ্ছে এজ, মানে এটা শ্যাডো আছে, আবার এজও আছে। আর যদি ট্রান্সপারেন্ট করার প্রয়োজন হয়, ট্রান্সপারেন্ট করে নেবেন। কাজ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন স্টাইল প্রয়োজন হতে পারে ফিউচারে। তারপরে কোনো কিছু যদি হাইট টাইট থাকে, সেগুলো শো করা বা শো থাকলে হাইড করার প্রয়োজন হলে এখান থেকে করতে হয়। যদি কালার করার প্রয়োজন হয়, তাহলে এটাতে যাবেন, তারপরে এখান থেকে যে কালার সেট করবেন সেই কালারটা এখানে আসলে মূলত হবে।
তারপর এইখানে আরো অপশন আছে রিয়েল ভিউ গ্রাফিক্স, শ্যাডো। রিয়েল ভিউ গ্রাফিক্স সবার পিসিতে থাকে না, এটা প্রয়োজন নাই। শ্যাডো উইথ শেডেড মোড, অ্যাম্বিয়েন্ট অকেশন, পার্সপেক্টিভ ভিউ, এগুলো আসলে কি মানে আমরা যেমন আর্কিটেকচারাল ডিজাইন দেখি ওরকম টাইপের। পার্সপেক্টিভ ভিউ যদি থাকে তাহলে দেখতে একটু অন্যরকম রিয়েলিস্টিক মনে হয়। অ্যাম্বিয়েন্ট শ্যাডো, মানে এই শ্যাডো বলতে এখান থেকে কালার টালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। সো আমরা কাজ করার ক্ষেত্রে প্লেন হোয়াইট এটা নিয়েই কাজ করি বেশি। কেউ আছে চোখে লাগে যার কারণে 3 পয়েন্ট ফিডেড এটা নিয়ে কাজ করে। ওকে, তো কুইক অ্যাক্সেস ভিউ টুলবার, এইখানে থাকে হচ্ছে স্কেচ, এগুলোকে আমরা বলবো ট্যাব। প্রত্যেকটাকে বলবো এক একটা ট্যাব। এক একটা ট্যাবের ভিতরে অসংখ্য টুলস আছে। আমরা যখন যে টুলসের কাজ করব তখন আস্তে আস্তে জানবো, এখন দরকার নাই এত। প্রথম ক্লাসে জেনে রাখেন এগুলোকে আমরা বলি টুলস। আর এই টুলসগুলো কোথায় আছে, এটা ট্যাবের মধ্যে আছে। আর পুরো এরিয়াটাকে বলি আমরা কি রিবন, এই অংশটাকে আমরা বলি রিবন। সো আমি বলতেছি যে আপনি রিবনের বাম সাইডে যান, তার মানে আপনাকে বুঝতে হবে এই পুরো জিনিসটার বাম সাইডে যেতে বলতেছে। ওকে, রিবন। তাহলে এগুলোকে বলি কি, কি নাম বললাম একটু আগে, মনে আছে দেখুন তো? ট্যাব। হ্যাঁ, ট্যাব, কুইক অ্যাক্সেস ভিউ টুলবার। আর এইখানে আছে সেভ করার অপশন আছে, যেমন আপনি একটা ফাইল নতুন করে শুরু করতেছেন, আবার সেভ করতে চাচ্ছেন যে সেভ অ্যাজ আছে, আন্ডু করতে চাচ্ছেন এখান থেকে আন্ডু করা যায়, এখান থেকে রিফ্রেশ করা যায়, ফাইল প্রপার্টি লেখা যায়। তো ফাইল প্রপার্টি এখন বুঝবেন না, জাস্ট জেনে রাখেন যেখানে ফাইল প্রপার্টিস আছে আরো আছে। আজকে আর বেশি না শিখাই, বেশি শিখলে আবার মনে থাকবে না বা প্র্যাকটিস করে আসা সুযোগ হবে না যদি অতিরিক্ত শেখানো হয়। আজকে যতটুকু দেখানো হয়েছে আপনারা জাস্ট এই রেকর্ডিংটা আবার দু একবার দেখবেন, নিজেরা কিছু একটা করার চেষ্টা করবেন। ওকে, ঠিক আছে ভাই, যেটা আপনি দেখাইছেন এগুলো আসলে মোটামুটি আমি নলেজে আছে, আমি কাজ করতেছি অনেকদিন যাবতই। আচ্ছা। আর তারপরে যে আগে পিস অন্তর্ভুক্ত ছিল কাজ করছিল, পিস অন্তর্ভুক্ত চলে যাক মোটামুটি সিমিলার, একই রকম প্রায়। হুম হুম, ওকে, সমস্যা নাই, আমরা তো আস্তে আস্তে সময় পার হলেই শিখবো, তাই না? জি জি একদিনে জি। তো সব প্রেশার নিতে পারবো না। সো না আমাদের না। টাইমও মোটামুটি শেষের দিকে চলে আসছে। তো আপনারা চেষ্টা করবেন ঠিক 9টার সময় উপস্থিত থাকা, যদি আমাদের বিদ্যুতে কোনো সমস্যা না হয় তাহলে রাইট টাইমে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কেউ কিছু বলবেন কি, কোনো বিষয় যদি শেয়ার করার থাকে বলতে পারেন। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আপনাদের আমার সাথে কথা বলার সুযোগ বেশি একটা হয় না, তো তারপরে যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন বা পরেও বলার সুযোগ পাবেন। তাই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনার সলিড ওয়ার্কটা যদি একটু ওপেন করতেন তাহলে আমার দেখাতে সুবিধা হতো। হ্যালো।